শাশুড়ি কিছুক্ষণ মেঝেতে বসে থেকে হাঁটুতে হাত বুলাতে লাগলেন। তার মুখে ব্যথার ছাপ স্পষ্ট। আমি কোনো কথাই বলিনি, শুধু দেখছিলাম। পরের দিন সকালে আমি যথারীতি ঘুম থেকে উঠলাম, কিন্তু আজ আমার মুখে কোনো ক্লান্তি ছিল না, বরং অদ্ভুত এক শান্তি ছিল। ঘড়িতে তখন সকাল 6টা বাজে। আমি ঝাড়ু হাতে ড্রয়িং রুমে ঢুকলাম। রাফি ঘুম থেকে উঠে এলোমেলো চোখে চেহারা নিয়ে চোখ মুখ দেখেই মনে হচ্ছে ঠিকমতো রাতে ঘুমই হয়নি। শাশুড়ি দেয়ালে হেলান দিয়ে বসে আছেন, মুখটা কেমন মলিন হয়ে আছে। আমি হেসে বললাম, সুপ্রভাত। কেউ কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, রাফি, বাজারে গেলে কিছু শুকনো কাঠ নিয়ে এসো, বারান্দায় রান্না করব। রাফি হতাশ চোখে আমার দিকে তাকিয়ে রইল। নীরা, প্লিজ। আর না। কি হলো? আমার মনে হচ্ছে আমি বহু বছর পেছনে চলে গিয়েছি। আমি অবাক হওয়ার ভান করলাম। কেন? এইটাই তো প্রকৃতিক জীবন যাপন। আম্মু তো বলেছিলেন আগে সবাই এমনিতেই থাকতো। রাফি কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি আবার বললাম, আর হ্যাঁ, বাসনগুলো হাতে ধুয়ে নিও। রান্নাঘরে সিলিংটা তো নেই। শাশুড়ি এবার কষ্টে ভরা গলায় উঠে বললেন, মা, আর না। আমার কোমর ভেঙে যাচ্ছে। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম, অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপরে মুখের হাসিটা সরিয়ে শান্ত কিন্তু ধীর গলায় বললাম, এই বাসায় আর একটা জিনিসও ফিরবে না। না সোফা, না ফ্রিজ, না টিভি, কোনো কিছুই না, মানে কিছুই না। রাফি আর তার মা দুজনেই স্থির হয়ে গেলেন। আমি স্পষ্ট গলায় বললাম, যেদিন আমার ওয়াশিং মেশিনটা ফিরে আসবে, সেই দিনই তোমরা স্বীকার করবে যে অন্যের জিনিস অনুমতি ছাড়া হাত দেওয়া ভুল। আর সেই দিনেই আমার সম্মানটাকে গুরুত্ব দেবে। সেই দিনেই বাসায় আগের মতো হয়ে যাবে সব কিছু। আমার কথা শেষ হতে না হতেই পুরো ঘরে ভারী নীরবতা নেমে এলো। কারণ প্রথমবারের মতো ওরা বসতে শুরু করেছে। কিছু শিক্ষা কথায় না, কিছু শিক্ষা মানুষকে নিজের জীবনে অনুভব করতে শিখতে হয়। আমি ধীর গলায় বললাম, এই বাসায় একটা জিনিসও আর ফিরবে না, যতক্ষণ না পর্যন্ত আমার ওয়াশিং মেশিনটা নিজের জায়গায় ফিরে আসে। আর তোমরা বুঝতে পারো যে একটা সংসারের জিনিসপত্র একটা মানুষের সম্মান, এসব জিনিস নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়া যায় না। তারপর রাফির দিকে তাকিয়ে বললাম, আর তুমি যেদিন বলেছিলে মায়ের কথা শোনো, আমাকে ঘুমাতে দাও, সেদিন একবারও ভাবনি আমার কেমন লাগছিল। আজ দেখো তো তোমার কেমন লাগে। নিজের ঘরটা একদিনের জন্য ফাঁকা হয়ে গেলে কেমন লাগে তোমার? আমি কথাগুলো বলেই টেবিলের উপর রাখা টাকাগুলোকে ছুঁড়ে দিলাম। এই নাও তোমাদের সেই সাশ্রয়ের টাকা, এসব নিয়েই থাকো তোমরা। কথা শেষ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাহিরে তখন তুমুল ঝড়। রাফির গলা স্পষ্ট শুনতে পারছিলাম। জীবনে সম্ভবত প্রথমবার সেই তার মায়ের সঙ্গে এত জোর গলায় কথা বলছে। এখন ভালো লাগছে মা তোমার? 1 মাসও হয়নি বিয়ে করেছি, এর মধ্যেই সংসারে এই অবস্থা। 40,000 টাকা দামের ওয়াশিং মেশিনটা তুমি 5,000 টাকায় বিক্রি করার আগে একবারও কি ভাবনি? শাশুড়ির কাঁদো কাঁদো গলা ভেসে এলো। আমি তো ভালোই চেয়েছিলাম বাবা, এই ভালো চাওয়ার জন্যই আজ এই অবস্থা। এখন রাফিলের কণ্ঠে হতাশা, রাগ আর আফসোস মিশে গিয়েছে। যেভাবে হোক মেশিনটা ফিরিয়ে আনতে হবে। কিছুক্ষণ পর দরজা বন্ধ হবার শব্দ পেলাম। সম্ভবত দুজনই বেরিয়ে গিয়েছে। বিকেলের দিকে শুনলাম তারা সেই লোকের বাসায় গিয়েছে যে ওয়াশিং মেশিনটা কিনেছিল। লোকটা প্রথমে ওয়াশিং মেশিনটা ফেরত দিতে রাজি হয়নি, কারণ এত কম দামে এত ভালো মানের জিনিসটা পেয়েছিল। একটা মেশিন পাওয়া সত্যি এই দামে ভাগ্যের ব্যাপার ছিল। শেষ পর্যন্ত রাফিলকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। আর সেই সাথে তো অনেক তর্ক বিতর্কর পর এই মেশিনটা ফিরিয়ে আনার ব্যবস্থা হলো। সন্ধ্যার দিকে দরজার কড়া নাড়ার শব্দ হলো। আমি ধীরে ধীরে ঘর থেকে বের হলাম। বেরিয়ে যা দেখলাম তাতে আমার ঠোঁটের কোনো অজান্তে একটা হাসি ফুটে উঠল। একজন পরিচিত লোক ড্রয়িং রুমে আসবাবপত্র গুছিয়ে রাখছে। সোফা, টেবিল, টিভি সব আবার জায়গা মতো গুছিয়ে রাখছে। রাফি চুপচাপ দাঁড়িয়ে আছে। তার পাশে আমার ওয়াশিং মেশিনটা, এখনো গায়ে নতুন স্টিকারটা লেগে আছে। আর আমার শাশুড়ি, তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখে আগের সেই কঠোর ভাবটা এখন আর নেই, বরং এক ধরনের অস্বস্তি আর লজ্জা স্পষ্ট দেখতে পারছি। আমি কিছুই বললাম না। রাফিল এগিয়ে এলো, আমার সামনে এসে ধীরে ধীরে বলল, নীরা, আমি সত্যি দুঃখিত। তোমার পাশে দাঁড়ানো আমার উচিত ছিল। আমি ভুল করেছি। তোমার জিনিসটাকে, তোমার সম্মান, সব কিছুতেই গুরুত্ব দেওয়া উচিত ছিল তখন আমার। আমি সেটা করিনি। তার গলায় অনুতপ্ত ছিল, সত্যিকারই অনুতপ্ত ছিল রাফিলের গলায়। আমি চুপচাপ করে শুনছিলাম। এরপর শাশুড়ি এগিয়ে এলেন। চোখ দুটো লাল হয়ে আছে, সম্ভবত অনেক কেঁদেছিলেন তিনি। নিচু গলায় বলেন, মা, আমাকে মাফ করে দিস। আমি ভাবিনি ব্যাপারটা এত দূর যাবে। তোকে কষ্ট দিতে চাইনি আমি। আর কখনো তোর কোনো ব্যাপারে অনুমতি ছাড়া সিদ্ধান্ত নেব না। তোর কোনো জিনিসে আমি হাতও দিব না।
আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপরে ধীরে ধীরে বললাম, মানুষ মাত্রই তো ভুল করে আম্মু, কিন্তু ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। তিনি মাথা নিচু করে রইলেন। ঘরের পরিবেশটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সবকিছু আবার আগের জায়গায় ফিরতে লাগলো। রাতের মধ্যে পুরো বাসা আগের মতো গুছিয়ে নেওয়া হলো। সেই দিনের পরে অনেক কিছু বদলে গিয়েছে। শাশুড়ি আর কখনো আমার জিনিসপত্র নিয়ে মন্তব্য করতেন না। আমার অনুমতি ছাড়া আমার কোনো কিছুতে হাতও দিতেন না। কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সেটার জন্য আমাকে জিজ্ঞেস করতেন। আমার ঘরে ঢোকার আগে দরজায় নক করতেন। আর রাফিন, সে বুঝেছিল সংসার মানে শুধু মা বাবার কথা শুনে চলা নয়, সংসার মানে নিজের সঙ্গী সম্মান রক্ষা করাও। ধীরে ধীরে আমাদের সম্পর্কটাও আগের মতো সুন্দর হয়ে উঠছিল, আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়েছিল। আর আমার ওয়াশিং মেশিনটা, যেটা আগের জায়গাতেই রইলো, প্রতিবার মেশিনটা চালু হলে শাশুড়ি শুধু একবার তাকিয়ে মৃদু হেসে বলতেন, আচ্ছা মানতেই হবে জিনিসটা আসলে বেশ কাজের। আমি তখন হেসে ফেলতাম, কারণ সেই ঘটনার পর আমরা সবাই একটা জিনিস শিখেছিলাম, সম্মান জোর করে আদায় করা যায় না, কিন্তু কেউ সেটা কেড়ে নিতে এলে নিজের অবস্থানটা কোথায় সেটা বুঝিয়ে দিতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ইতালি থেকে বলছি। এটাই ছিল গল্পের শেষ পর্ব। তো গল্পটা যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে আমার সাথেই যুক্ত থাকবেন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।